তোদের কখনো আক্কেল হবে না সাফিয়া, এই দুপুরবেলা কেউ পার্কে আসে? এমনিতেও দুপুরে মানুষজন কম থাকে, জানিসই তো। নাওরার বকুনি খেয়ে সাফিয়া মাথা নিচু করে থাকে। নাওরার বকা দেওয়া যুক্তিযুক্ত, তারাই তো ভুল করেছে। এমনিতে সাফিয়ার বাড়ি ফিরতে দেরি হচ্ছে শুনে টেনশন হচ্ছিল। সাফিয়া তো কখনই এমন দেরি করে না। সরি আপু, আর হবে না এমন। সাফিয়ার কথা শুনে পাশ থেকে নাহিল ইলার মাথায় একটা চাপড় দিয়ে বলে, দেখেছিস তো, একজন সরি বলছে। তোর মুখ নেই, তুই কেন বলিস না? ইলাও মাথায় হাত দিয়ে মাথা নিচু করে সরি বলে, আপু সাফিয়ার কোনো দোষ নেই, আমি জোর করেছিলাম তাই এসেছে। আর বকবেন না প্লিজ, পরে আমার সাথেও আর কথা বলবে না। আমিও সরি আপু। আর কখনো এমন কাজ করবে না তোমরা তো কখনো এভাবে কোথাও যাও না, তাই তো বেশি টেনশনে পড়ে গেছিলাম আমরা। নাহিল ভাই এসেছিল বলেই তো বেঁচে গেলে তোমরা। তারা দুজনও তাদের ভুল বুঝতে পেরেছে। তখন সেই ছেলেগুলো অনেকক্ষণ ধরে তাদের নিয়ে মজা করছিল। কলেজ ড্রেস পরা ছিল বলে বেশি মজা করছিল। সাফিয়া ইলা দুজনেই অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। তারা কোনো উত্তর না দিয়ে নিজেদের মতোই বসেছিল। যেহেতু খাবার অর্ডার দিয়ে ফেলেছে, তাই উঠে তো চলে যেতে পারছিল না। ছেলেগুলো শুধু কথা বলে থেমে থাকেনি, কাছে ঘেঁষতেও এসেছিল। তখনই ইলা সামনে নাহিলকে তাদের দিকে আসতে দেখেই ভয় পেয়ে যায়। নাহিল এসেই সে ছেলেটিকে ধরে আগে ইচ্ছামতো পিটায়। তার বোনকে টাচ করার চেষ্টা করছে। নাহিলের সাথে কিছু বন্ধুও ছিল তারা সংখ্যায় বেশি দেখে সেই বখাটেগুলো আর কিছুই করতে পারেনি। তাড়াতাড়ি করে লেজ গুটিয়ে পালায় শুধু। নাহিল রেগে ইলার দিকে তাকিয়ে বকাবকি করতে গেলে পাশে সাফিয়াকে দেখে বলে, আরে বাহ, তুমিও তো সাথে আছো দেখছি। যে মেয়ে উঠতে বসতে খালি পড়ে যায়, নিজেকেই সামলাতে পারে না, সে এসেছে কলেজে থেকে পার্কে ফুচকা খেতে। সাফিয়া তো এমনিতেই শান্ত স্বভাবের মেয়ে। নাহিলের এমন খোঁচানো মার্কা কথা শুনেও কিছু বলে না। নাহিল তারপর ইলার দিকে তাকিয়ে বলে, তুই বাসায় চল, তারপরে তোকে মজা দেখাচ্ছি, খাওয়াচ্ছি তোকে ফুচকা। ইলা এমনিতে হলে নাহিলের কথার পাল্টা উত্তর করত, কিন্তু এখন তো তারই দোষ, তাই কিছুই বলতে সাহস পাচ্ছে না। তাদের কথার মাঝেই নাওরা সেখানে উপস্থিত হয়। সাফিয়াই তখন নাওরাকে ফোন দিয়ে আসতে বলেছিল। নাওরা এসেই দুজনকে কিছু কথা শোনায়। নাওরার কথার মাঝে নাহিল একদম চুপ ছিল। যতই হোক ভাবি হয় তার, একটু তো সম্মান দিতেই হয়। সবশেষে সেখান থেকে চলে যাওয়ার কথা উঠলে নাওরা নিজেও একটু থেমে যায়। এভাবে ফুসকার সামনে রেখে চলে যাওয়াটা অনেক কষ্টকর, তাই নিজেই এবার মিনমিন করে বলে, নাহিল ভাইয়া বলছিলাম কি, এসেছি যখন ফুচকাটা খেয়েই যাই। নাওরার কথায় ইলা মিটমিটিয়ে হেসে দেয়। এখন ভাইয়া কি করবে? একটু আগেই তো তাকে বলল আর ফুচকা খেতে দেবে না। এখন নাওরাও খেলে তো সেও বাদ যাবে না। হ্যাঁ রে নাহিল, মেয়ে মানুষ ফুচকা রেখে যেতেই পারে না। নাওরা দেখে নাহিলের পাশে হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সিয়াম। সিয়ামকে দেখে নাওরা বলে, সিয়াম ভাই আপনি এখানে? আগে খেয়াল করিনি আমি। খেয়াল করবে কিভাবে? যেই রণচণ্ডী রূপে ছিলে তখন। নাওরা ভাবতে থাকে, আসলে কি সে বেশি রেগে গিয়েছিল নাকি? হয়তোবা এমনিতেই তো নওয়াফের সাথে রেগে তার মেজাজ ভালো নেই। আজকে সারা ক্লাসে একবারও নওয়াফের দিকে তাকায়নি। দুই একবার চোখে চোখ পড়লেও মুখ ঘুরিয়ে নিয়েছে, কথাই বলবে না লোকটার সাথে। যেদিন সব নিজে থেকে স্বীকার করে মর্যাদা দিয়ে বাসায় তুলবে, সেদিনই সব মেনে নেবে সে। তারও তো মানসম্মান বলে কিছু একটা আছে। বউ হয়ে জামাইয়ের ওপর কাঠি না ঘুরালে চলে নাকি? শেষে নাহিল বাধ্য হয়ে সবার জন্য ফুচকা অর্ডার করে, যদিও টাকাটা সিয়াম দিয়েছে। নাওরা নিজেই দিতে চেয়েছিল, তবে সবাইকে রেখে সিয়াম বিল দিয়ে চলে আসে। নাহিল সিয়ামকে সব সময় পর্যবেক্ষণ করছিল। বন্ধুটা অনেক বড় ভুল করছে, জেনেও বাধা দিতে পারছে না। কি বলবে সে? তার ভাই তো এখনো কিছুই প্রকাশ করেনি। ভাইয়ের জানানোর অপেক্ষায় বসে আছে সে। মাঝখানে 2-3 দিন পার হয়ে যায়। নাওরার সাথে নওয়াফের কোনো কথা হয় না। কথা হয় না বললেও ভুল হবে, কথা হয়তো ক্লাসে। নওয়াব প্রশ্ন করে আর নাওরার উত্তর দেওয়া লাগে, এর বাইরে কোনো কথাই নেই তাদের। নাওরা তো নিজ থেকে আর ফোন দেয় না, নওয়াফও দেয় না। এতে নাওরার আরও অভিমান হয়েছে। সে তো সেই দিন রেগেই ফোন কেটে দিয়েছিল। নওয়াফ কেন তারপরও তার রাগ ভাঙানোর চেষ্টা করলো না? একদমই ভালোবাসে না তাকে, শুধুই বিয়ে করেছে অভিনয় করে। নাওরা তো ধরে নিয়েছিল নওয়াফও তাকে ভালোবাসে, তবে কেন সেটা প্রকাশ করে না কাজে? কেন অন্যান্য প্রেমিকদের মতো ফোন দিয়ে খবর নেয় না? কেন একটু দেখা করতে চায় না? কেন একটু ভালো করে কথা বলে না? ভালোবাসা বলতে তো নাওরা এসবই বোঝে। তারা তো ম্যারিড এখন। কেন তাদের বিয়ের ব্যাপারটা প্রকাশ করে বাসায় তুলে নিচ্ছে না? নাওরা যে এখন বড্ড অপরাধবোধে ভোগে, মামা মামি জানলে যে অনেক কষ্ট পাবে। নওয়াব যদি কখনো তার ভালোবাসাটা প্রকাশ করত, তবে নাওরা হয়তো নিশ্চিন্তে মামা মামিকে তাদের বিয়ের কথাটা জানিয়ে দিত। মামা মামিকে বলতে পারত তার একটা নিশ্চিত আশ্রয়স্থল আছে, যার সাথে তার বিয়ে হয়েছে, লোকটা তাকে ভালোবাসে, সে সুখে থাকবে সেখানে। নাওরা, তোমার সাথে আমার একটু কথা ছিল। নাওরা মাত্রই বান্ধবীদের নিয়ে ক্যান্টিনে এসে বসেছে, তখনই সিয়াম এসে সেখানে উপস্থিত হয়। জি বলুন ভাইয়া। সিয়াম একবার রূপা রিচির দিকে তাকিয়ে বলে, মানে একটু আলাদা কথা বলা যাবে, একটু পার্সোনাল কথা। রূপা রিচি তাকে ইশারায় না করে। তারা আগেই বুঝতে পারছে সিয়ামের হয়তো নাওরার প্রতি কোনো ফিলিংস আছে, হয়তো প্রপোজ করবে। নাওরা নিজেও ব্যাপারটা আন্দাজ করতে পারে, তবে এখন কিভাবে না করবে সেটাই বুঝতে পারছে না।
হঠাৎই সামনে তাকিয়ে নাহিলকে হন্তদন্ত হয়ে কোথাও যেতে দেখে নাওরা অবাক হয়। সিয়ামকে একটু অপেক্ষা করতে বলে নাওরা নাহিলের কাছে যায়। ভাইয়া কি হয়েছে, এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আরে ভার্সিটিতে তুমি এখনও যাওনি ভাইয়ার কাছে? আর আমিও ভাবছি তুমি হয়তো ফ্ল্যাটে আছো। নাওরা চমকে যায় নাহিলের কথায়, চিন্তিত হয়ে বলে কেন, কি হয়েছে কি? আরে ভাইয়া অসুস্থ, জ্বর এসেছে নাকি? ভাইয়া জ্বর আসলে একদম কাহিল হয়ে পড়ে, কিছুই করতে পারে না। নাওরা নিজেও ভয় পেয়ে যায়। তাই তো আজ নওয়াব ভার্সিটিতে আসেনি। ভাইয়া আমিও যাব। তো চলো তাড়াতাড়ি আসো। নাওরা তাড়াতাড়ি এসে রূপারিচিকে বলে চলে যেতে নিলেই সিয়াম আটকায়। নাওরা, তোমার সাথে আমার কথা আছে বললাম যে, কোথায় চলে যাচ্ছ? ভাইয়া আজকে না, প্লিজ, একটু আর্জেন্টে পড়ে গেছি, আমি চললাম বলেই সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। সিয়াম মুখ কালো করে সেখানে দাঁড়িয়ে থাকে। সে তো আজ নাওরাকে সব জানাতে চেয়েছিল, পারল না জানাতে। মন খারাপ করে চলে যেতে নিলে দেখে নাওরা নাহিলের সাথে কোথাও যাচ্ছে। তাদের একসাথে যেতে দেখে সিয়াম অবাক হয়। নাওরা কেন নাহিলের সাথে বেরিয়ে গেল? তবে বিষয়টা একদমই পছন্দ হয় না। তার সব জানতে হবে, আর সুযোগ দেওয়া যাবে না। দরকার পড়লে নাওরাকে না জানিয়েই সোজা বাসায় প্রস্তাব নিয়ে যাবে, একেবারে আংটি পরিয়ে বিয়ে ঠিক করে পরে আসবে। নাহিলের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে তারা বাসায় প্রবেশ করে। দুজনেই গিয়ে দেখে নওয়াব কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে, শরীরে কাঁপুনি স্পষ্ট বোঝা যাচ্ছে। নাওরা কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর শরীরে। নওয়াবের কপালে রাখা তার হাতটাও যেন জ্বলে যাচ্ছে। নাওরা অস্থির হয়ে বলে, ভাইয়া ওনার মাথায় পানি দিতে হবে, নয়তো জ্বর মাথায় উঠে গেলে বিপদ হয়ে যাবে। কিন্তু নওয়াবের এই অসুস্থ শরীর নিয়ে ওয়াশরুমে নেওয়াও অসম্ভব। জ্বরের ঘোরে শরীর একদম ছেড়ে দিয়েছে। এখন তার কাছে কে এসেছে কি বলছে কোনো হুঁশ নেই তার। নাহিল ওয়াশরুম থেকে বালতি করে পানি নিয়ে আসে। নাওরা ততক্ষণে কোনো রকম বোরকা হিজাব খুলে ওনার মতো করে গায়ে জড়িয়ে নেয়। নাহিল বালতি করে পানি নিয়ে আসতেই নাওরা নওয়াফের পাশে বসে মাথায় পানি ঢালা শুরু করে। নওয়াফের এসবে কোনো হুঁশ নেই, একরকম বিছানায় পড়ে আছে। তার আশেপাশে কি হচ্ছে কোনো খেয়ালই নেই তার। নাওরা পানি দেওয়া অবস্থাতেই হঠাৎই বাসায় নওয়াফের মা মাহমুদা বেগম এসে উপস্থিত হন। ওনাকে এই সময় দেখে নাওরা চমকে যায়। নাওরা আগে একদমই ভাবেনি ছেলের অসুখে যে মা এভাবে চলে আসতে পারে, ওর খেয়ালই ছিল না। আসলে প্রতিদিনই নাহিল ডিপার্টমেন্টে গিয়ে নওয়াফের সাথে দেখা করে আসে। আজও গিয়ে নওয়াফকে না পেয়ে ফোন দিতেই নওয়াফ জানায় তার শরীর ভালো নেই। তারপর বারবার ফোন দিতে থাকলেও নওয়াফ না ধরলেই নাহিল বুঝে ফেলে। তার আগেই মাকে ফোন দিয়ে সেও বেরিয়ে পড়েছিল। পথে নাওরার সাথে দেখা হওয়ায় সাথে করে নিয়ে এসেছে। মাও যে আসছে সেটা তার মাথাতেই ছিল না। মাহমুদা বেগম এসেই আগে ছেলের কাছে দৌড়ে আসেন। ছেলের গায়ে হাত দিয়ে এত জ্বর দেখে মাথা খারাপ হয়ে যায়। নওয়াফের তেমন অসুখ হয় না, তবে যখন হয় তখন সিরিয়াস হয়ে যায়, এটাই বড় টেনশন। কত করে বলেছে ছেলেকে বাসাতেই থাকার জন্য, নওয়াফি জেদ করে এভাবে একাকী থাকা শুরু করেছে। এখান থেকে নাকি ভার্সিটিতে যাতায়াত বেশি সুবিধা। মাহমুদা বেগমকে দেখে নাওরা মাথায় পানি দেওয়া থামিয়ে দিতেই তিনি নাওরাকে একটা ধমক দিয়ে বলে, পানি দেওয়া বন্ধ করেছো কেন? পানি দিতে থাকো, আমি নওয়াফের শরীর মুছিয়ে দিচ্ছি। নাওরা চমকে গেলেও আপাতত কিছু না ভেবে আবারও পানি দিতে থাকে। আগে নওয়াফের সুস্থতা জরুরি, পরে বাকি সব দেখা যাবে। নাওরা বেশ যত্ন সহকারে চোখ মুখ ভিজিয়ে পানি দিতে থাকে। এটা সে বেশ ভালোই পারে। বাসার কারো জ্বর আসলে এই কাজটা নাওরাই করে। মাথায় বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর নওয়াফের জ্বর কিছুটা কমে আসে। মাহমুদা বেগম নওয়াফের কম্বল সরিয়ে হাতে গলায় যতটুকু সম্ভব পানি দিয়ে মুছিয়ে দিতে থাকে। একটু গোসল করাতে পারলে ভালো হতো, কিন্তু এমন দামড়া ছেলেকে তো টেনে গোসল করানো সম্ভব না। ছেলে বড় হয়েছে, মা চাইলেই সব পারেন না এখন। নাহিলকে বলতে সে চেষ্টা করেও পারে না, তাই আপাতত জ্বর কমলেই হবে। অনেকক্ষণ পর নওয়াফের জ্বর কমতেই তার হোশ আসে। মায়ের কথা শুনে বুঝতে পারে মা এসেছে, তবে মা ছাড়াও আরও একজনের উপস্থিতি অনুভব করতে পারছে। কোনো রকমে চোখ খুলে পাশে নাওরাকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। ভেবেছিল নাওরা হয়তো জানেই না, সে ছাড়া জানানোর কে আছে। নওয়াফকে একটু হুঁশে দেখে মাহমুদা বেগম নাহিলকে বলেন, ধরে নিয়ে একটু গোসল করিয়ে আনতে, তাহলে জ্বরটা কমবে, শরীরেও আরাম পাবে। ততক্ষণে তিনি নাওরাকে নিয়ে রুমের বাইরে যান। নাওরা তো ভয়ে ভয়েই মাহমুদা বেগমের পিছু পিছু ঘুরছে। মহিলাকে আজ এমন অন্যরকম লাগছে কেন? তার সাথে তো কোনো কথাই বলছে না, আবার তাকেই সাথে নিয়ে ঘুরছে। নাওরার ভাবনার মাঝেই হঠাৎ মাহমুদা বেগমের কণ্ঠ শুনে নাওরা চমকে ওঠে। বাসায় কি কিছু রান্না করা আছে? নাওরা মিনমিন করে উত্তর দেয়, আমি জানি না আন্টি, রান্নাঘরের কোথায় কি আছে কিছু জানো? নাওরা আবারও না বোধক উত্তর দেয়। এতে মাহমুদা বেগম মুখ কুঁচকে নিজেই সব নামিয়ে রান্নার বন্দোবস্ত করতে থাকে। বাসায় রান্না করা কিছুই নেই। নওয়াব বোধহয় সকালেও খায়নি কিছুই, না খেয়ে এভাবেই বিছানায় পড়েছিল। অপরদিকে নাওরা ভাবছে নওয়াফের মা কি তাকে চিনতে পারেনি নাকি? এভাবে নওয়াফের ফ্ল্যাটে নওয়াফের পাশে তাকে দেখেও কোনো রিয়াকশন দিচ্ছে না। নাওরা তো কিছুটা ভয়েই কাচুমাচু করে দাঁড়িয়ে আছে।
তাকে এভাবে দাঁড় করিয়ে রেখে মাহমুদা বেগম নিজেই হালকা পাতলা কিছু ছেলের জন্য রান্না করেন। ছেলেকে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। রান্না শেষে আবারও নাওরাকে সাথে নিয়ে রুমে যায়। নাহিল ততক্ষণে ভাইকে গোসল করিয়ে বিছানায় এনে বসিয়েছে। যদিও নওয়াফ একাই সব করেছে, নাহিল শুধু সাহায্য করেছে। মা রুমে এসে নাওরার হাতে খাবারটা ধরিয়ে দিয়ে বলেন, যাও আমার ছেলেকে খাইয়ে দাও, ও শরীর অসুস্থ, একা খেতে পারবে না। নাওরা ভয়ে ভয়ে বলে, আমি যাব? তোমাকেই তো বলছি যেতে, যাও তাড়াতাড়ি, নওয়াফকে ওষুধ দিতে হবে। নাওরা সংকোচ নিয়ে খাবার নিয়ে নওয়াফের পাশে বসে। মাহমুদা বেগম একটু স্যুপ বানিয়েছেন, সেটাই খাইয়ে দিতে হবে। নওয়াফের জ্বর কমতেই সে সব বুঝতে পারছে। নাহিলের থেকেই জেনেছে নাহিলই নাওরাকে নিয়ে এসেছে। সে বিছানায় হেলান দিয়ে বসে বউ শাশুড়ির কাহিনী দেখছে। মুখে মৃদু হাসি তার, যেন এসব দেখে সে পরিতৃপ্তি পাচ্ছে। নাওরা ভয়ে ভয়েই নওয়াফকে খাইয়ে দিতে থাকে। নওয়াফ মৃদু হেসে নিয়েই আরাম করে খেতে থাকে। নওয়াফকে হাসতে দেখে নাওরা চোখ পাকিয়ে তাকায়। তাকে বিপদে ফেলে দিয়ে এখন হাসছে। কত খারাপ একটা লোক, এভাবেই তো সর্বদা তাকে বিপদে ফেলে দিয়ে নিজে আরাম করে বসে থাকে। অবশ্য এখন আরামে নেই, অসুখ নিয়ে বসে আছে। নাওরা ভেবেছিল আর কথাই বলবে না নওয়াফের সাথে, আর এখন বসে বসে সেবা করতে হচ্ছে। তাকে অবলা নারী পেয়ে শাশুড়ি জামাই মিলে ইচ্ছামতো ঘুরাচ্ছে। একদিকে শাশুড়ি জোর করে ধরে তাকে দিয়ে জামাইয়ের সেবা করাচ্ছে, অপরদিকে জামাই বসে বসে মিটিমিটি হাসছে। এরা মা ছেলে এমন রহস্যময় কেন? নাওরা একদমই বুঝতে পারে না এদের।